শুরু হচ্ছে আজকের গল্প দ্বিতীয় সংসার। কলমে মাধবী ভট্টাচার্য। আমার স্বামীটি ভারী অদ্ভুত মানুষ। কথা খুবই কম বলেন, যেটুকু না বললেই নয় সেটুকু। কোনো বন্ধু বান্ধব নেই তার, আমি অন্তত দেখিনি। পাড়া প্রতিবেশীরও বালাই নেই। এমন একটা জায়গায় আমাদের বাড়িটা, যেখানে আশেপাশে কোনো বাড়ি নেই। চারিদিকে খোলা মাঠ, গাছপালা। মাঠের ওপারে মূল গ্রামের শুরু। তাকে জিজ্ঞেস করেছিলাম, বলি, গ্রাম ছাড়িয়ে এই ধুধু মাঠের মধ্যে বাড়িখানা কেন কিনলে? বেশি মানুষজন পছন্দ নয় আমার। চারিদিকে কোলাহলের চেয়ে এই নির্জন জায়গায় তো বেশ। চারপাশে কেউ নেই বিরক্ত করার মতো। কিন্তু আমার যে বড্ড ভয় করে। তুমি সারাদিন বাড়ি থাকো না, সন্ধ্যাবেলায় ফেরো। ভয় আবার কিসের? সরলা মাসি আছে তো। বাড়িটা বিক্রি করে দিয়ে চলো না, কলকাতায় চলে যাই। তুমি তো ওখানেই কাজ করো। ডেলি যাওয়া আসা করার থেকে কি ওখানে গিয়ে থাকা ভালো নয়? কলকাতার বাসাটা তো ফাঁকাই পড়ে আছে। আমি তবু ঘ্যান ঘ্যান করি। আমার স্বামী একটু রুক্ষ ভঙ্গিতে বললেন, তোমায় বললাম না এইমাত্র, আমি লোকজনের ভিড় পছন্দ করি না। কলকাতায় গিয়ে থাকলে সারাদিনের ভিড়ভাট্টার পর এই নির্জন শান্তিটুকু হারাতে হবে। স্বামীর বিরক্তি দেখে চুপ করে গেলাম। তিনি তো সারাদিন বাইরেই থাকেন, আমার কষ্টটা বুঝতে পারছেন না। আমি আর কথা বাড়ালাম না। মানুষটাকে এই 3 মাসেও বুঝে উঠতে পারলাম না। আমি খুবই সাধারণ এক মেয়ে। আমার মতো সাধারণ মেয়ের জন্য এত ভালো ঘর আর বর পেয়ে আমার মা বাবা বেজায় খুশি। যদিও তার দ্বিতীয় পক্ষের স্ত্রী আমি, এবং বয়সের ব্যবধানটাও প্রায় 10 বছরের। প্রথম পক্ষের স্ত্রীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে যায়। তারপরে আমাকে বিয়ে করে ঘরে তোলেন। ভালোই আছি আমি। শুধু তার উদ্ভট স্বভাব মাঝে মাঝে একটু খোঁচায়। কেমন যেন তিনি। আমার থেকে বয়সের ব্যবধান বেশি বলে কি এমন মনে হয়? বুঝতে পারি না। অনেক চেষ্টা করি তার মনের কাছাকাছি যেতে, কিন্তু পারি না। তার কাছ থেকে সাড়াই পাই না তেমন। অদ্ভুতভাবে এক ঘটক আমার জন্য এই আলাপ নিয়ে এসেছিল। বলেছিল বিশাল বড় অবস্থা ছেলের, এক দিদি ছাড়া আর কেউ নেই। দিদিরও বিয়ে হয়ে গেছে। ছেলের আগের পক্ষের বউ নাকি বিশাল সুন্দরী ছিল, কিন্তু তাদের বনিবনা হয়নি। এখন ছেলে সাধারণ এক গরিব ঘরের মেয়েকে ঘরের বউ করতে চায়। আমার খুব অবাক লেগেছিল। ছেলের ছবি দেখে বুঝেছিলাম ছেলে না বলে তাকে লোকই বলা চলে। খুবই সাদামাটা চেহারা। আমার মা আর বাবা লুফে নিলেন সম্বন্ধটা। আমিও একটু দোনামনা করে রাজি হয়ে গেলাম। আমার পরে আরো 2 বোন আছে যে, তারা এখনো পড়ছে। আমার বিয়েটা হয়ে গেলে বাবা একটু ভার মুক্ত হবে। তাছাড়া মা আর বাবা যখন এত খুশি এই সম্বন্ধ পেয়ে, আমিও আপত্তি করার কারণ দেখলাম না। বিয়ের পরে 3 মাস পেরিয়ে গেল। যদিও বাড়িটা বিশাল, তাও এরকম ফাঁকা জায়গায় তিনি কেন থাকেন বুঝি না। একা একা লাগে বলে মাঝে মাঝে বোনেদের এনেও রাখি। তারাও বা কতদিন থাকবে, তাদেরও তো পড়াশোনা আছে। আমার স্বামীটি চুপচাপ হলেও খুব ভালো মানুষ। আমার সব সুবিধে অসুবিধের দিকে তার কড়া নজর। না চাইতেই সব জিনিস পেয়ে যাই। খুব খেয়াল রাখেন, কিন্তু তিনি আমায় ভালোবাসেন কিনা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারলাম না। তিনি কাজে বেরিয়ে যাওয়ার পর টিভি দেখি, বই পড়ি, গান শুনি, এ ঘর ও ঘর ঘুরে বেড়াই। সময় যেন আর কাটে না। দীর্ঘদিনের কাজের লোক সরলা মাসি, সেও কথা কম বলে, নিজের কাজ নিয়েই ব্যস্ত। একা একা আমার ভয় করে যে, দম বন্ধ হয়ে আসে। মনে হয় যেন এখানে বন্দি করে রাখা হয়েছে আমাকে। একদিন আমার স্বামী কাজ থেকে বাড়ি ফিরলেন একটা ছেলেকে সঙ্গে নিয়ে। সে নাকি তার অফিসেই কাজ করে। সেদিন প্রথম আমার স্বামীর
অন্য রূপ দেখলাম। হেসে হেসে গল্প করছেন, চেঁচিয়ে সরলা মাসিকে চা করে দিতে বলছেন, আমার ভয় পাওয়া নিয়ে রসিকতা করছেন। আমার অবাক লাগছিল, আবার ভালোও লাগছিল। ছেলেটাও খুব মিশুকে। একটু সময়ের মধ্যেই ও যেন আমারও খুব কাছের হয়ে উঠল। ছেলেটা চলে যাওয়ার পর আমার স্বামী জিজ্ঞেস করলেন, কেমন লাগলো অন্তুকে? বেশ ভালো, খুব মিশুকে, হেসে বললাম। এরপর থেকে প্রায় অন্তু আমাদের বাড়িতে এসে হাজির হতে লাগলো। এসে আড্ডা জুড়ে দিত আমার সাথে। আমারও খুব ভালো লাগতো। আমার নিঃসঙ্গ জীবনে অন্তুই তখন আমার প্রথম বন্ধু আর একমাত্র বন্ধু। তাই আমিও ওর আসার অপেক্ষায় থাকতাম। আমার স্বামীকে শুধু একদিন বলেছিলাম, অন্তু ছেলেটা তোমার অফিসে কি কাজ করে? প্রায় তো দেখি এখানে এসে হাজির হয়। ওর কথা ছাড়ো, ও একটা পাগল, হেসে বলেছিলেন তিনি। বুঝলাম, অন্তুকে স্নেহ করেন তিনি। অন্তুর সঙ্গে আমার বন্ধুত্ব সত্যিই জমে উঠল। কিছুদিন ও না এলেই কেমন ফাঁকা ফাঁকা লাগতো। একদিন কথায় কথায় অন্তু হঠাৎ আমায় বলল, তুমি একা একা এখানে থাকো কি করে বৌদি? অভ্যাস হয়ে গেছে, হেসে বললাম। অভ্যাস হয়ে গেছে নাকি অভ্যাস করতে হয়েছে? স্থির চোখে আমার দিকে তাকিয়ে আছে অন্তু। মানে? চমকালাম আমি। তুমি জানো, সুধীরদার আগের বউ পালিয়ে গেছিলেন। চমকে উঠলাম আমি। মানে? আমি তো জানি ওদের ছাড়াছাড়ি হয়ে গেছিল। ভুল জানো, সুধীরদাকে ঠকিয়ে অন্য কারোর সাথে পালিয়ে গেছিলেন কাবেরী বৌদি। দেখতে খুবই সুন্দরী ছিলেন, বড়লোক বাবার একমাত্র মেয়ে। বেশি আদরে হয়তো একটু উশৃঙ্খল স্বভাব তৈরি হয়েছিল। বিয়ের পরেও বন্ধুদের সাথে এখানে ওখানে ঘোরাঘুরি, লেট নাইট পার্টি, কিছুই বাদ দেননি। সুধীরদাও আপত্তি করতেন না, বিশ্বাস করতেন খুব বৌদিকে, ভালোবাসতেন খুব। কিন্তু একদিন অন্য একটা ছেলের হাত ধরে পালিয়ে গেলেন বৌদি। সেই থেকে সুধীরদার মনে ভয় ঢুকে গেছে। নতুন করে সংসার করার কোনো ইচ্ছেই তার ছিল না, কিন্তু দিদির জোড়াজুড়িতে করতে বাধ্য হয়েছে। কিন্তু ভয়টা কিসের? অবাক হয়ে বললাম, যদি এই সংসারও ভেঙে যায়, তুমিও যদি পালিয়ে যাও। ইচ্ছে করেই তো কলকাতায় তোমাকে নিয়ে থাকেন না, ইচ্ছে করে এমন ফাঁকা জায়গায় বাড়ি কিনেছেন যাতে কেউ তোমার সঙ্গে মিশে তোমাকে ফুসলিয়ে নিয়ে যেতে না পারে। ফিচেল হেসে বলল অন্তু। আমার খারাপ লাগছিল ওনার জন্য। অন্তুর হাসিটা একেবারে পছন্দ হলো না। গম্ভীর হয়ে বললাম, এত কথা তুমি জানলে কি করে? সবাই জানে, আর কলকাতায় কেন তোমাকে নিয়ে থাকছেন না সেটাও বুদ্ধি থাকলেই বোঝা যায়। প্রথম স্ত্রী পালিয়ে যাওয়ার 5 বছর পর বিয়ে করলেন, নিশ্চয় ঠকে যাওয়ার ভয়। লোকজনের ভিড় এড়িয়ে এমন একটা জায়গায় থাকার মানেটাও তো খুব সহজ। বউকে সবার নজরের আড়ালে রাখার ব্যবস্থা করলেন, এই আর কি। অল্প বয়সী বউ বলে কথা। আবার ফিচেল হাসি অন্তুর। কেন জানি আমার খুব রাগ ধরছিল। কিন্তু তিনি তো তোমার সঙ্গে আমার মেলামেশা একটুও রাগ করেন না, কখনো কিছু বলেননি তো। সুধীরদা খুব বিশ্বাস করে আমায়। চোখ মোটকে হাসলো অন্তু। আমার রাগ চড়ছিল একটু একটু করে, তবুও ঠান্ডা মাথায় বললাম, তিনি যখন তোমাকে এতই বিশ্বাস করেন, তাহলে আমাকে এত কথা বলছো কেন? ছাড়ো তো সুধীরদার কথা, মানসিকভাবে অসুস্থ একটা লোক, বউ পালিয়ে যাওয়ার ভয়ে অস্থির। এই লোকের সঙ্গে তুমি থাকছো কি করে? কতদিনই বা থাকবে? সেটা আমার সমস্যা, আমি বুঝে নেব। তুমি এত কথা বলছো কেন? হঠাৎ অন্তু আমার হাত চেপে ধরল খপ করে। আমার তোমাকে খুব ভালো লেগে গেছে, তাই বারবার তোমার কাছে আসি। আমি জানি তোমারও ভালো লাগে আমি এলে। খুব খারাপ লাগে আমার সুধীরদার মতো অসুস্থ লোকের সাথে তোমাকে থাকতে হয় বলে। শিউরে উঠলাম আমি, হাত ছাড়িয়ে নিলাম জোর করে। কেটে কেটে বললাম, তোমাকে আমার ভালো বন্ধু ভেবেছিলাম,
তাই ভালো লাগতো তুমি এলে। তবে এখন তোমাকে ঘেন্না করছে, আর কখনো আসবে না তুমি। বেরিয়ে গেল অন্তু মাথা নিচু করে। মানসিক রোগের দোরগোড়ায় দাঁড়ানো আমার স্বামীর জন্য খুব কষ্ট হচ্ছিল। নিজের সমস্ত দুর্বলতা, সমস্ত দুর্ভাবনাকে এভাবে গাম্ভীর্যের আড়ালে চাপা দিয়ে রাখেন তিনি। আগের স্ত্রীকে তিনি কতটা ভালোবাসতেন, আর ওর চলে যাওয়ায় কতটা মানসিক কষ্ট উনি পেয়েছেন, সব বুঝতে পারছিলাম। সন্ধেবেলায় তিনি বাড়ি ফিরতে আমি ঝাঁপিয়ে পড়লাম তার বুকে। তুমি কেন আমাকে সবসময় দূরে সরিয়ে রাখো? ভালো করে কথাও বলো না কেন? দূরে সরিয়ে কোথায় রাখি? হাসার চেষ্টা করলেন উনি। তুমি কি মনে করো তোমার আগের স্ত্রীর মতো তোমাকে কষ্ট দেব আমি? এই কথায় ভয়ানক চমকে আমার দিকে তাকালেন তিনি। ভ্রুক্ষেপ না করে আমি বললাম, সে তোমার ভালোবাসার দাম দেয়নি, সে একটা প্রতারক। তাই বলে সব মেয়ে ওর মতোই হবে এমন ভাবনা তোমার মাথায় এলো কি করে? তিনি কিছুক্ষণ বিহবল চোখে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, আমার সবটুকু দিয়ে কাবেরীকে ভালোবেসেছিলাম। কতটা সে আমি জানি, তবু সে আমাকে ঠকিয়ে অন্য কারোর সাথে চলে গেল। তোমাকে বেশি কাছে টানতে তাই ভয় পেয়েছি, যদি আবার কষ্ট পাই। এই কষ্ট যে কতটা ভয়ানক, কতটা যন্ত্রণার, সে আমার চেয়ে বেশি আর কেউ জানে না। আমি কখনো তোমাকে কষ্ট দেব না, কখনো না। তিনি তাকালেন আমার দিকে। জানি আমি যা করেছি তা স্বাভাবিক নয়, কিন্তু একবার সংসার ভেঙেছে, দ্বিতীয়বার আবার সংসার ভাঙুক চাইনি। তোমাকে বিশ্বাস করিনি, মাপ করো আমায়। মাপ চাওয়ার কিছু নেই, আমি বুঝেছি তোমার মনের অবস্থা। তিনি হাত চেপে ধরলেন আমার। সেই স্পর্শে কতটা নির্ভরতা ছিল সে শুধু আমিই অনুভব করেছি। এই ঘটনার 2 বছর পর আমাদের শিশু সন্তানকেই হাসপাতাল থেকে নিয়ে বাড়ি ফিরলাম, আমাদের কলকাতার বাড়িতে। গত 1.5 বছর ধরে এখানেই আছি। ভাইপোকে দেখতে সুদূর কানাডা থেকে দিদিও এসেছেন, আমার একমাত্র ননদ। ছেলেকে নিয়ে বাড়ি ঢুকতেই সে ওয়া ওয়া করে কেঁদে উঠল। সারা বাড়ি মুখরিত হয়ে উঠল নবজাতকের কান্নায়। আমরা নতুন মা বাবা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম সন্তানের দিকে। এতদিনে আমাদের সংসার কানায় কানায় ভরে উঠেছে, হৃদয় দিয়ে অনুভব করছিলাম। শেষ হলো আজকের ছোট গল্প দ্বিতীয় সংসার। কলমে মাধবী ভট্টাচার্য।